নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারি সমাধান বললেন ফখরুল। সংলাপে যাবে না ইসলামী আন্দোলন, গণফোরামকে না যাবার আহ্বান। বাংলাদেশ দক্ষ মানব শক্তি গড়ে তুলছে, রপ্তানি ও পণ্যের মান বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবেলায় জোর অর্থনীতিবিদদের, বিভিন্ন খাতকে আরও এগিয়ে নিতে সুশাসন নিশ্চিতের দাবি। করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে আবারও লকডাউন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন আখ্যায়িত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠন নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনই রাজনৈতিক সংকটের সমাধান। আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে, বিদায় ঘণ্টা বেজে গেছে, এমন মন্তব্য করে তিনি বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে পালাবার পথ পাবে না সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। ৪৩ বছর পার করল জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনায় সাবেক ও বর্তমান ছাত্রনেতারা সংগঠনের গৌরবোজ্জ্বল অতীতের কথা উল্লেখ করে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আইনের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ করেন তারা। ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব চলছে। সময় থাকতে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগের দিন শেষ হয়ে এসছে, ঘন্টা বেজে গেছে, এখন উল্টা পাল্টা করে এদিক ওদিক কথা বলে কোনো লাভ হবে না। সোজাসুজি এখনো সময় আছে, এই মুহূর্তে পদত্যাগ করেন, পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন এবং তাদের অধীনে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেন। অন্যথায় পালাবারও পথ খুঁজে পাবেন। আমরা অনেক কথা শুনতে পাই, মন্ত্রীরা নাকি আপনার সব পাসপোর্ট টাসপোর্ট তৈরি করে ফেলেছে, টিকিটও হয়ে গেছে, কে কোথায় যাবেন সে ব্যবস্থাও নাকি হয়ে গেছে। তো দেরি করে লাভ কি, তাড়াতাড়ি যান, দেশের মানুষ একটু রেহাই পাক। এর আগে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে কোনো ফল বয়ে আনবে না। আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। এর প্রধান যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন বছরে ভোটের অধিকার ফিরে পাবে জনগণ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ও বাসদের পর এবার রাষ্ট্রপতির চলমান সংলাপে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, 2012 ও 2017 সালের সংলাপে অংশ নিয়ে চরমভাবে হতাশ হতে হয়েছে। রাষ্ট্রপতির সংলাপ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মাঝে কোনো আগ্রহ নেই উল্লেখ করে রেজাউল করিম বলেন, রাষ্ট্রপতির সংলাপ ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে না। রাষ্ট্রপতির সংলাপে ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে বলে জনগণ মনে করে না। অতএব জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এমন একটি আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেওয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গত মনে করে না। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকে তামাশা আখ্যায়িত করে গণফোরামের একাংশের নেতারা
ডক্টর কামাল হোসেনকে সংলাপে না যাবার আহ্বান জানিয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু এই আহ্বান জানান। তিনি বলেন, সংবিধানকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির সংলাপ দেশে এর আগে 2 বার অনুষ্ঠিত হয়েছে, তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি, আর এবারও এর ব্যতিক্রম হবে না। প্রশ্নের জবাবে মন্টু বলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন সংলাপে যাবেন না বলে সংগঠনকে জানিয়েছেন। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা আহ্বানটা জানাচ্ছি, সবাই মিলে বসে আলোচনার ভিতর দিয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই গ্রহণ করা হোক, সেটাই সংসদে যাক, সংসদ থেকে সেটাই বেরিয়ে আসবে। যদি এই সংসদ সম্বন্ধে আমাদের বক্তব্য আছে পরিষ্কার যে রাতের অন্ধকারের সংসদে এটাকে আমরা স্বীকার করি না, তারপরেও আমরা জাতীয় স্বার্থে অনেক কিছুই মেনে নিতে হয়, আমরা মেনে নেব। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক এবং প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে গ্রেগরিয়ান নববর্ষের শুভেচ্ছা জানান কাদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে সব কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের সাধারণ সম্পাদক। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় আওয়ামী লীগ আরও বলিষ্ঠ এবং বেগবান ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বলেন, দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। শিল্প রপ্তানি বাড়ানো সহ দেশের সুনাম অক্ষুণ্ণ রাখা ও পণ্যের গুণগত মান ধরে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ দক্ষ মানবশক্তি গড়ে তুলছে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। রাজধানীর পূর্বাঞ্চলে স্থায়ী ঠিকানায় পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম আসরের। অস্থায়ী মেলা প্রাঙ্গণ আর করোনা মহামারীর ধাক্কা সামলে স্থায়ী মেলা প্রাঙ্গণ দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্য মন্ত্রণালয়ের। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। করোনায় সরকারের দেয়া ভর্তুকিতে দেশের অর্থনৈতিক গতি অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। এখন কিন্তু খাদ্য পণ্যের চাহিদাটা বিভিন্ন দেশে বৃদ্ধি পাচ্ছে, আর এটা কখনোই কমবে না। আবার আমার নিজের দেশেও বাজার সৃষ্টি হচ্ছে। কাজে কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাছাড়া আমাদের যে সমস্ত পণ্য আছে তার মান উন্নয়ন করা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের চাহিদা এবং শুধু চাহিদা না, পণ্যের গুণগত মান সেদিকেও আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবশক্তি গড়ে তোলা হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। এবছর আইসিটি পণ্য সেবাকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশটা যেন শিল্পে এগিয়ে যেতে পারে, বাণিজ্যে এগিয়ে যেতে পারে, উৎপাদন বাড়াতে পারে, সেটা যেমন এবং রপ্তানি বাড়াতে পারে, সেদিকটা যেমন আমরা দৃষ্টি দিই। পাশাপাশি আরেকটি দিকেও আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব বাজার সৃষ্টি করা, নিজের দেশের মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। কারণ আমি যতই রপ্তানির কথা বলি, আমার দেশে শিল্পায়নের ব্যাপক প্রসার ঘটবে তখনই যখন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হবে। এবারের মেলায় 225টি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল দিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ মূল্য ধরা হয়েছে 40 টাকা। মেলায় আগতদের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত বিআরটিসির চক্রাকার বাস চলাচল করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে প্রথম দিনে বাণিজ্য মেলা মুখর ছিল ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিতে। এদিন বাণিজ্য মেলার নতুন ভেন্যুর আশেপাশে এলাকাগুলোর বাসিন্দারাই বেশি এসেছেন। তবে এখনও মেলার অংশ নেওয়া অনেক প্রতিষ্ঠান তাদের স্টল সাজাতে পারেনি। হাসানুল শাওনের রিপোর্ট। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঢাকার বাইরে প্রথমবারের মতো এই মেলার আয়োজন, যাতে ঢাকা থেকে দর্শনার্থী গিয়েছেন খুব কম। এত বড় আয়োজন দেখতে মেলাস্থলে মূলত ভিড় করেন রূপগঞ্জ, কালীগঞ্জ সহ ভেন্যুর আশপাশের এলাকার মানুষ। আমার বাসায় এই মেলার পাশেই, ঠিক আছে, তো খুব আসছি, খুব ভালো লাগতেছে। আসতে ওইরকম কষ্ট হয় নাই, যেহেতু আমরা বাইকে আসছি। মোটামুটি ভালো লাগলো, ঘুরতেছি, বন্ধু বান্ধব নিয়ে আসছি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে যারা গিয়েছেন তাদের বেশিরভাগেরই ভরসা ছিল নিজস্ব পরিবহন। এছাড়া ৩০০ ফিটের নির্মাণাধীন রাস্তায় তাদের পড়তে হয়েছে কিছুটা বিপাকে। অন্যদিকে এখনও মেলার অনেক স্টল তৈরি না হওয়ায় হতাশা জানান দর্শনার্থীরা। জার্নিটা ভালো ছিল না, কারণ রাস্তা এখনো প্রিপেয়ার যেহেতু হয়নি, আর আপনাদের স্টলও সব ওপেন হয়নি। রাস্তায় যেটা দেখতে পেলাম অনেক ডাস্ট, অনেক ধুলা ময়লা। এটা যারা আসবে বাণিজ্য মেলা তাদের যে একটা ভোগান্তি, সে দিকটা দেখতে হবে। কমিউনিকেশনটা একটু ডেঞ্জারাস মনে হয়েছে রাস্তাটা, বাট এমনি অনেক বড় খোলামেলা, ভালো, মানুষের সাথে ধাক্কাধাক্কি কম হবে, এদিক দিয়ে ভালো। তবে প্রথম দিনে এত দর্শনার্থীর উপস্থিতিতে সন্তোষ জানিয়েছে বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। যথেষ্ট দর্শনার্থী ছিল, সেক্ষেত্রে আজকের দিন থেকে বলা যাবে না, সেক্ষেত্রে আরও 2-1 দিন গেলে সেটা রেসপন্স কতটুকু পাওয়া যাবে সেটা বোঝা যাবে। কাঞ্চন, গাজীপুর, সবার আশেপাশে যারা লোক আছে তারাই চলে আসতেছে। আজকে যাদের দেখছি সবাই আশেপাশে, দূরের কেউ পাচ্ছি না এখনো। সপ্তাহখানেক পরেই মেলা পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। করোনার নতুন ধরন কতটা ছড়ায় আর ভয়াবহ হয়ে ওঠে, এমন শঙ্কা নিয়ে নতুন বছরে পা রাখল বাংলাদেশ। বিদায়ী বছরে অর্থনীতির নানা সূচকে অগ্রগতির সুবাতাস ধরে রাখতে করোনা পরিস্থিতি মোকাবেলার ওপরই জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আর রাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতকে আরও এগিয়ে নিতে সুশাসন নিশ্চিতের তাগিদ তাদের। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। দুবছর ধরে বিশ্বজুড়ে রাজত্ব করে চলেছে করোনা ভাইরাস। নতুন বছরেও তার হাত থেকে নিস্তার মিলছে না। ওমিক্রন নামের নতুন ধরন আরও শক্তিশালী হয়ে তাণ্ডব শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশেও সেই তাণ্ডবের শঙ্কা নিয়েই শুরু হচ্ছে নতুন বছর। বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে আরো বড় আকারে আসবে সেটা বলা যায়, কিন্তু এটা কতখানি বড় হবে সেটা আমরা এখনো বলতে পারবো না, সময় বলে দিবে। সাধারণত আমাদের এখানে মার্চ এপ্রিল মাস থেকে এটা শুরু হয়, ওয়েভটা। বিদায়ী বছরে করোনার ক্ষতি কাটিয়ে দেশের অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা ছিল সরকারের। এজন্য বিভিন্ন খাতে দেয়া হয়েছে প্রণোদনা। তারপরও অর্থনীতির নানান সূচকে অগ্রগতির সুবাতাস যেমন ছিল, তেমনি অনেক ক্ষেত্রেই ছিল দুশ্চিন্তার ভাঁজ। সংকট বাড়িয়েছে করোনা পরিস্থিতিতে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায়। বছর জুড়ে ভোজ্য তেলসহ বেশিরভাগ নিত্যপণ্য ও সবজির দাম ভুগিয়েছে মানুষজনকে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের। আমদানি ব্যয় 50% বেড়ে গেছে, এটাকে কমিয়ে 20-22-এ নিয়ে আসতে হবে। রাজস্বের ব্যবস্থাপনাটা দিকে আরেকটু নজরদারি বাড়াতে হবে, কারণ এখানে সরকার রাজস্ব 10-15% বাড়লে কিন্তু আমাদের প্রয়োজনের মোতাবেক সেটা মেটাতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলছে বাংলাদেশের চালের উৎপাদন 8 লক্ষ টন গত বছরের চাইতে কম হচ্ছে এবছর, এবং সেই জন্য সরকারকে এখনই মোকাবেলার জন্য আমরা বলবো যে আমদানি করুন চাল। এসবের মধ্যেও বিদায়ী বছরে বাংলাদেশের জন্য বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত অনুমোদন। করোনা সংকটকে মোকাবেলা করেই পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্টগুলোর কাজ এগিয়েছে গেল বছরে। এর মধ্যে নতুন বছরের শেষ নাগাদ স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরু হলে অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই সুশাসনের অভাব এবং দুর্নীতি ইত্যাদির কারণে যে ধরনের বিনিয়োগ আসতে পারতো বা আমরা অভ্যন্তরীণ সঞ্চয় আরো বৃদ্ধি করতে পারতাম, সেটা কিন্তু হচ্ছে না।
বিদায়ী বছর দেশের রাজনীতি সীমাবদ্ধ ছিল দিবসভিত্তিক সভা সমাবেশের মধ্যে। তবে শেষ ভাগে এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে প্রধান দুই দলের নেতাদের বক্তব্য ও পাল্টা বক্তব্য খানিকটা উত্তাপ ছড়িয়েছে। নতুন বছরের শুরুতেও এ নিয়েই সরগরম থাকতে পারে রাজনীতির মাঠ। আর বছরের মাঝামাঝি থেকে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যত না উৎসব ছিল তার চেয়ে বেশি ছিল সহিংসতার শঙ্কা। এখন পর্যন্ত শেষ হওয়া 4 ধাপের নির্বাচনে মৃত্যু হয়েছে অন্তত 66 জনের। আর বছরের শেষ ভাগে এসে নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। নতুন গঠিত নির্বাচন কমিশনের অধীনেই হবে দ্বাদশ জাতীয় নির্বাচন। তাই এই কমিশন গঠন নিয়েও বছরের শুরুতেই রাজনীতির মাঠ খানিকটা উত্তপ্ত হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এরকম একটা নির্বাচনী আচরণবিধি আমাদের করতে হবে যেটা যেন সবাই মানতে বাধ্য থাকে, সবাই, ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট, মানে রুলিং পার্টি। 2020 সালে স্বাধীনতার 50 বছরে পা রেখেছে বাংলাদেশ। একই সাথে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। জাতির জীবনের 2 উৎসবকেই বিদায়ী বছরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। নতুন মানেই যেন খানিকটা আশার আলো আর স্বপ্ন পূরণের পথের দিশা। তাই নতুন বছরে কেটে যাবে করোনার অন্ধকার, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সহ অনেক সূচকে আরও এগিয়ে যাবে দেশ। কমবে দুর্নীতি, মিলবে সুশাসন, আর মিলে যাবে সবার জীবনের অনেক হিসেব নিকেশ। এমন প্রত্যাশায় স্বাগত 2022। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসী আয়ে দেশে পাঠানোর ক্ষেত্রে নগদ প্রণোদনার হার বাড়িয়ে 2.5 টাকা করেছে সরকার। এর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকরে ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর দ্রব্যমূল্য বাড়ছে স্বীকার করলেও দেশে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক। বিশ্বব্যাংকের মতামত প্রতিবেদনের তথ্য, বিদায়ী অর্থ বছরে 2,13,000 কোটি টাকা প্রবাসী আয় দেশে এসেছে, যার অবস্থান রপ্তানি আয়ের পরের স্তরে। করোনার মধ্যেও কেন বিপুল অর্থ দেশে প্রবেশ করল? সংস্থাটি 6টি কারণ উল্লেখ করেছে। প্রবাসীদের সঞ্চয়, দেশে পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে দেশে আসা প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি, দেশে থাকা পরিবারের প্রতি সহানুভূতিশীলতা, অর্থ প্রেরণের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন, কর ছাড় ও বড় দেশের প্রণোদনার অর্থের কিছু অংশ দেশে আসা। এমন বাস্তবতায় প্রবাসী আয় আরও বাড়াতে প্রণোদনার হার 2 টাকা থেকে বাড়িয়ে 2.5 টাকা কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর। গতবার আমরা করেছি অলমোস্ট $25 বিলিয়ন। আমরা এবছর রেমিটেন্স খাত থেকে আমরা অর্জন করতে চাই অ্যাটলিস্ট $26 বিলিয়ন। 2% ছিল আগে, 2% থেকে এখন 2.5% করেছি। জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ উদযাপন করতে রোববার অর্থ মন্ত্রণালয় এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী দ্রব্যমূল্য বাড়ছে স্বীকার করলেও মুদ্রাস্ফীতি বাড়বে না বলে দাবি করেন। সারা বিশ্বে কিন্তু মূল্যস্ফীতি আছে, আমাদের এখানে মূল্যস্ফীতি নাই, কিন্তু জিনিসের দাম বাড়ছে, কম বাড়ছে, সহনীয় পর্যায়ে আছে। আমরা যদি অন্য যে কোনো দেশের সাথে মিলান তাহলে ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট বাংলাদেশ ইজ দ্য বেস্ট প্লেস রাইট এট দ্য মোমেন্ট। অর্থমন্ত্রীর আশা, চলতি বছরে পদ্মা সেতু চালু হলে অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের হার বাড়লে দেশে পুনরায় লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তাই সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে।
হঠাৎ করে বিশ্বে বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় প্রতিদিনে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। তাই সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে রীতিমতো উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ। শনিবার মানিকগঞ্জে করোনার বুস্টার ডোজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণের হার যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে লকডাউন দেয়া হতে পারে। এখন পর্যন্ত ভালো আছি, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানলে আমরা ভালো থাকব। যদি কিনা এটা অতিমাত্রায় বেড়ে যায়, যদি রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে পরে আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। করোনা নিয়ন্ত্রণে রাখার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, নইলে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। করোনা আমাদেরকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখতে হবে, না রাখলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে, আমাদের শিক্ষা বিপর্যস্ত হবে, আমাদের চলাফেরা, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান সব কিছুই আমাদের ঝুঁকিতে পড়ে যাবে। এদিকে দেশে আজ করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 370 জন। শনাক্তের হার 2.43%। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মুক্ত গণমাধ্যমের স্বপ্ন দেখে গিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক রিয়াজ আহমেদ। সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তার প্রতি সম্মান জানানো হবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। একজন পুরোদস্তর সাংবাদিক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ, ছিলেন সাংবাদিক নেতা ও সম্পাদক। সেই মানুষটির মৃত্যুতে আয়োজন করা হয় এই নাগরিক শোকসভার। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে রিয়াজ আহমেদের মতো লোকদের অভাব পূরণ হবে না। রিয়াজ ভাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নির্মল সেন, রিয়াজ কামাল চৌধুরী, কামাল লোহানী তাদের সঙ্গে মিলে এই একদলীয় শাসন ব্যবস্থা এবং এই সংবাদপত্রের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে সরকারের যে যুদ্ধ ঘোষণা করেছিল তার বিরুদ্ধে তারা লড়াই করে গেছে। রিয়াজ ভাইরা কিভাবে গণমাধ্যম দিয়ে একটি স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছেন, আজ রিয়াজ ভাই নেই, আমাদের নিঃসন্দেহে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। শুধু সাংবাদিকতা নয়, সাংবাদিকদের জন্য কর্মসংস্থান তৈরি এবং পেশাদারিত্ব ধরে রাখতে আজীবন কাজ করে গেছেন রিয়াজউদ্দিন আহমেদ। তার কলম এবং কণ্ঠ সবসময় ছিল উচ্চকিত। ন্যায় ও সত্যের প্রশ্নে আপোষহীন ছিলেন গুণী এই সাংবাদিক নেতা। 50 বছর করে এই বাংলাদেশকে কি আমরা দেখতে পেয়েছিলাম? বাংলাদেশের যে আত্মা, যে সোল, সেটাকে এরা ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে সেটাকে ফিরিয়ে আনতে হবে। রিয়াজ ভাই একজন যোদ্ধা ছিলেন, এইরকম যোদ্ধা হয়ে সকলকে উঠতে হবে যাতে করে আমরা সেই আত্মাটাকে ফিরিয়ে আনতে পারি, সোলকে ফিরিয়ে আনতে পারি। এরা হচ্ছে সেই রকম মানুষ যারা সব সময় সত্যের পক্ষে কথা বলতে পারে, তার পরিণতির জন্য ভাবে না। একটি প্রতিষ্ঠান কিভাবে গড়ে উঠবে, একটি প্রতিষ্ঠান কি করে জনপ্রিয় হবে, এর যে মানে আধুনিক যে দর্শনটি, এটা রিয়াজ ভাইয়ের মধ্যে তিনি এটা ধারণ করতেন। বক্তারা বলেন, দেশে যেভাবে গণতন্ত্রহীনতা এবং দুঃশাসন চলছে তার বিরুদ্ধে সাংবাদিকদের সবসময় রিয়াজ আহমেদের পথ অনুসরণ করা দরকার। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। সকালে ধানমন্ডি 32 নম্বরে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সাথে ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর সহ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিচারপতিরা। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বটে, উনি শাহাদত বরণ করেছেন, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকবেন এ দেশের মাটিতে, এ দেশের মানুষের মনে, এবং বাংলার প্রতিটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। এবং মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধু থেকে অনেক শক্তিশালী।
দেশে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, এখন আর নির্বাচন করতে হয় না। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এই মন্তব্য করেন। জি.এম. কাদের বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রের চর্চা গ্রহণযোগ্য ছিল না। এর প্রধান কারণ হিসেবে তিনি সংবিধানকে দায়ী করেন। তিনি বলেন, সংবিধানের বিভিন্ন বিধানাবলীতে গণতন্ত্রের চর্চার চেয়ে একনায়কতন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। খালি কারচুপি তো দূরের কথা, কারচুপির এখন দরকারও নাই, আপনাকে দাঁড়াতেই দিবে না। সার্বিকভাবে বিবেচনায় স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বাংলাদেশে কোনো সময় গণতন্ত্রের চর্চা গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না। ডিসেম্বরে দেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৮ জন নিহত এবং ৪৯৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৩ জন নারী এবং ৪৯ জন শিশু রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নিহতের মধ্যে ৬৬ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়া ডিসেম্বরে মোট ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৮ জন নিহত হয়েছে, যা মোট মৃত্যুর ৪৩.৬০%। গণমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলায় আজ আরও একজন নিহত হয়েছেন। নিহত জসিমউদ্দিন সারটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত হয়েছেন মিলন নামে অপর এক যুবক। বিকেলে এই হামলায় জড়িত এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশের সোপর্দ করেছে। এর আগে গতকাল রাতে একই ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে নৌকা মার্কা এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান মণ্ডল নামের এক আওয়ামী লীগ সমর্থককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। বছরের প্রথম দিনে বই পেল স্কুল শিক্ষার্থীরা। তবে করোনার কারণে বই বিতরণ উপলক্ষে এবার উৎসব হবে না, এমন নির্দেশ ছিল। কিন্তু বই নিতে এসে স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে উৎসব ভাবই দেখা গেল। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন এস.এম. আতিক। ঝকঝকে মলাট, মসৃণ পৃষ্ঠা, নতুন বই। বছরের প্রথম দিনে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? করোনা পরিস্থিতির কারণে এবারও নেই বই উৎসব। স্কুলগুলো নিজেদের ব্যবস্থাপনায় বই দিবে এমন সিদ্ধান্ত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। জাঁকজমক আয়োজন না থাকলেও উৎসবের যে আমেজ থাকে তা কিন্তু ঠিকই পাওয়া গেল শিক্ষার্থীদের মাঝে। প্রথম দিনে সবগুলো বই পেয়েছি তো তাই খুব ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে বই পেয়ে। 3টা। কি কি বই? বাংলা, ইংরেজি। কৃষি শিক্ষা দিয়েছে, বাংলা দিয়েছে, ইংলিশ দিয়েছে। এই বছর স্কুল খোলা থাক, আমরা স্কুলে এসে ক্লাস করি, এটাই চাই। চাই যে স্কুলে সবসময় ক্লাস হোক, করোনাটা চলে যাক। আমরা চাই যে নতুন বছরটা যেন সবার জন্য ভালো হয়, করোনা মুক্তি থাকে এবং সবাই যেন ক্লাসে এসে মনোযোগের সাথে ক্লাস করতে পারে, প্রত্যাশাই করছি। শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড় এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে বই দেওয়ার সময়সূচি নিজেদের মতো করে ভাগ করে নিয়েছিল স্কুলগুলো। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 1, 2, 3 দিন আমরা ষষ্ঠ শ্রেণীর বই বিতরণ করব। এভাবে 13 তারিখ পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই বিতরণ সম্পন্ন হবে। আমরা আজকে সব বই দিয়ে দিতে পারবো না, কারণ আমরা স্বাস্থ্যবিধি মেনে 50% বা যতজন স্টুডেন্টকে আমরা দিতে সম্ভব বা যেই ক্লাসে আজকে দেওয়া সম্ভব সেই ক্লাসগুলি আমরা দিব। ওরা যদি বই পেয়ে যায় 3 তারিখ থেকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে সম্পূর্ণভাবে চলে যেতে পারবো। এরই মধ্যে ক্লাস কিভাবে হবে, সপ্তাহে কয়দিন ক্লাস নেওয়া হবে সেই নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এস.এম. আতিক, এনটিভি নিউজ, ঢাকা। পিএইচপি কুরআনের আলোর চট্টগ্রাম অঞ্চলের অডিশন পর্ব শেষ হয়েছে। চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সকাল থেকে শুরু হয় শিশু কুরআনে হাফেজদের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সেরা 10 জনকে ইয়েস কার্ড দিয়েছেন বিচারকরা। আয়োজকরা জানিয়েছেন 14তম এই আসরে অংশগ্রহণের লক্ষ্যে সারা দেশের 20,000 প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে সর্বাধিক প্রতিযোগী চট্টগ্রামের। এবারও অনুষ্ঠানটি রমজান জুড়ে প্রচারিত হবে এনটিভিতে।
ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির 50 বছর পূর্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সংস্থাটি। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান। এ সময় টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে কাউরান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে ফিরে আসেন টিসিবির কর্মকর্তারা। ভোক্তা সাধারণের মধ্যে পণ্য সামগ্রী সহজলভ্য করা সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য টিসিবি গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে আগের দিনের থেকে কিছুটা কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন 16,39,000 মানুষ। এছাড়াও মারা গেছেন প্রায় 6,000 রোগী। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 4.5 লাখ নাগরিক। তবে উন্নতি নেই ফ্রান্স পরিস্থিতির। তৃতীয় দিনের মতো দেশটিতে সংক্রমণ 2 লাখ ছাড়িয়েছে। এদিকে চলতি বছরই করোনা ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রেয়েসুস। ভারতের দিল্লিতে জিমের ভেতরে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন 39 বছর বয়সী জিমের মালিক, নির্যাতনের শিকার হওয়া নারীর কর্মস্থল কারখানার 35 বছর বয়সী মালিক এবং 17 বছরের এক কিশোর। গেল বৃহস্পতিবার দিল্লির বুদ্ধ বিহারের একটি জিমে 21 বছর বয়সী তরুণীকে গণধর্ষণ করা হলেও বিষয়টি শুক্রবার স্বীকার করে পুলিশ। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে তরুণীকে হুমকি দিয়ে জিমে যেতে বাধ্য করে তার কারখানার মালিক। পরে সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার হওয়া ওই তরুণী। খেলার খবর ক্রিকেট। বে ওভালে বছরের প্রথম টেস্টে বাংলাদেশের পেসাররা দারুণ শুরু দিলেও ডেভন কনওয়ে সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড। 5 উইকেট নিয়েছে বাংলাদেশ। কিউইরা তুলেছে 258 রান। ডেস্ক রিপোর্ট সুব্রত ববির। সবার আগে নিউ ইয়ার উদযাপন করা নিউজিল্যান্ডে 2022 সালের প্রথম টেস্ট। মাউন্ট পঙ্গানিওর বে ওভালে বাংলাদেশের প্রথম। আর এই দিনটা শেষ পর্যন্ত যেমনই হোক না কেন টস জিতেছিলেন মুমিনুল। প্রথম ঘন্টাটাও ছিল বাংলাদেশের। শরীফুলের সুইংয়ে অধিনায়ক টম লাথমের ব্যাটে ছুঁয়ে যাওয়া বল ঝাঁপিয়ে পড়ে ধরেছিলেন লিটন দাস। গতিময় উইকেটে শরীফুল তাসকিনরা যখন মুভমেন্ট বাউন্সকে কাজে লাগাচ্ছেন তখন ডেভন কনওয়ে উইলিয়ং মাথা গুঁজে পড়ে রইলেন। শুরুর আধা ঘন্টায় নিউজিল্যান্ড মোটে 1 রান করেছিল। প্রথম ঘন্টা বোলারদের দিয়ে পুরো দিন নিজেদের করে নেওয়ার বাক্য মেনে নিয়ে ডেভন কনওয়ে এবং উইলিয়ং শক্ত ভিত দিয়েছেন কিউইদের। বোলাররা তাদের জুটি ভাঙতে ব্যর্থ। শান্ত থ্রোয়ে রান আউট হন 52 করা ইয়ং। থামে 138 রানের জুটি। 2 সেশনে 2 উইকেট সম্বল মুমিনুলদের। ইনজুরিতে ভারত সিরিজ মিস করা ডেভন কনওয়ে কামব্যাক করেছেন সেঞ্চুরি হাঁকিয়ে। অবসরের ঘোষণা দেওয়া রস টেইলর তার ক্যারিয়ারের শেষ সিরিজের প্রথম টেস্টে 31-এ বেশি এগুতে পারেননি। আউট হয়েছেন শরীফুলের বলে। মিরাজের স্পিন যখন কোনো কাজে আসছে না তখন নতুন বল হাতে পাওয়ার আগে অধিনায়ক মুমিনুল হাত ঘোরাতে এসেই পুরন বল দিয়ে সেরা ব্যাটার 122 করা কনওয়েকে আউট করেছেন। ব্লান্ডেলের উইকেট নেবার পরই দিনের খেলা শেষ হয়েছে। 32-এ টিকে হেনরি নিকলস। 5 উইকেটে 258 নিউজিল্যান্ডের। প্রথম দিন শেষে কি তাহলে বলা যায় 2 দল সমানে সমান? সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক। এবার দেশের ক্রিকেটের বিদায়ী বছরের খবর। বছরের শুরু হয়েছিল ওয়ানডেতে জয় দিয়ে, শেষ হয়েছে টেস্টে হার দিয়ে। মাঝের সময় বাংলাদেশের ক্রিকেটে গেছে বিশ্ব টি-20 দুর্যোগ। বরাবরের মতো ওয়ানডেতে ভালো করলেও টেস্ট ও টি-20তে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট। সেই সঙ্গে যোগ হয়েছে কোচ রাসেল ডমিঙ্গোর দল নির্বাচন নিয়ে টানা ভুল সিদ্ধান্ত নেয়া। 2021-এ বাংলাদেশের ক্রিকেট নিয়ে জানাচ্ছেন বর্ষণ কবির। ক্যারিবো ক্রিকেটের ক্যালিপসো সুর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জানুয়ারির 3 ওয়ানডে সিরিজে বাজিনি।
সেখানে কোনো সুযোগ না দিয়েই করোনা পরবর্তী সময়ে প্রথম সিরিজে শতভাগ সাফল্য তামিম ইকবালের দলের। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার এ সিরিজে ফিরেছেন সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু তার ফিরে আসাতেও টেস্ট মন্দ কপালের স্বাগতিকদের ভাগ্যটা বদলায়নি। বিশ্ব রেকর্ড করে চট্টগ্রাম টেস্ট জিতে 2-0-তে স্বাগতিকদের উল্টো হোয়াইট ওয়াশ করে ক্যারিবীয়রা। সেই দুর্যোগের ছায়া দীর্ঘ হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে। মুশফিকদের উড়িয়ে দিয়েছে স্বাগতিক ওয়ানডে এবং টি-20 সিরিজে। তামিম ও মাহমুদুল্লাহদের আরও একবার কিউইদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে ফিরতে হয়েছে বাড়ি। এই সিরিজ শেষ হতে না হতেই শ্রীলঙ্কার মাটিতে 2 টেস্টের সিরিজ। শেষ টেস্টে দলে এক স্পিনার কম খেলিয়ে পেসার বেশি খেলানোর মাসুল দিতে হয়েছে সিরিজ খুইয়ে বাংলাদেশকে। সেখানেই সামনে চলে আসে টেস্ট অধিনায়ক মমিনুল হক ও কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে অন্যদের যোগাযোগের সমন্বয়হীনতা। সেখান থেকে ফিরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ 2-1 জিতেছিল বাংলাদেশ। এই সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের জন্য প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার হন মুশফিকুর রহিম। পরে এই পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসানও। মাস কয়েকের বিরতির পর জিম্বাবুয়েতে গিয়ে একমাত্র টেস্ট জিতেছে বাংলাদেশ। সেটাই বছরে বাংলাদেশের বড় প্রাপ্তি। জিতেছে সেখানে টি-20 সিরিজও। দেশের বাইরের সেই সাফল্য তারা নিজের মাঠে স্পিন উইকেট সাজিয়ে টেনে নিয়ে গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ঘূর্ণি বলে দুর্বিপাকে ফেলে খর্বশক্তির ট্রান্স তাসমান 2 প্রবল প্রতিপক্ষকে যথাক্রমে 4-1 ও 3-2-তে সিরিজে হারায় আফিফরা। তখনই কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নিজেদের চুক্তির মেয়াদ বাড়িয়ে নেয় বিসিবি। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে প্রথমে স্কটল্যান্ডের কাছে হেরে মূল পর্বে যাওয়াটাই বিশ্ব টি-20তে কঠিন করে ফেলেছিল বাংলাদেশ। ভুল খেলার পরিকল্পনার সঙ্গে একাদশ নির্বাচনে ভ্রান্তিতে বিশ্ব টি-20র মূল পর্বে টানা হারেই আটকে থেকেছে মাহমুদুল্লাহরা। এই সময় বোর্ড প্রধান ও দলের রণপরিকল্পনার হিসাব মেলাতে না পেরে আবেগী অনেক মন্তব্য করতে দেখা গেছে রিয়াদ মুশফিকদের, কিন্তু সেই বিপদ থেকে রক্ষা হয়নি। এর মধ্যে হয়েছে বিসিবি নির্বাচন। নাজমুল হাসান পাপনের নেতৃত্বে আবারও গঠিত হয়েছে বোর্ড, কিন্তু নতুন কমিটিকে বিশ্ব টি-20র বিপর্যয়ের পর যুদ্ধ করতে হয়েছে দল গোছাতে গিয়ে। পাকিস্তানের বিপক্ষে নিজের মাঠে টি-20তে উড়ে যাওয়ার পর টেস্টেও বিপর্যয়। প্রায় নিশ্চিত ড্র হতে যাওয়া ঢাকা টেস্টে বাবরদের কাছে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। 7 টেস্টে মাত্র 1 জয় 1 ড্র, 5টিতে হার, 12 ওয়ানডের 4টিতে হারের পাশে 8 জয়। টি-20র অঙ্কটা এতই খারাপ যে বছরটা শেষ হচ্ছে দুঃস্বপ্নের মতো বাংলাদেশের ক্রিকেটের। এর মধ্যে একটু স্বস্তি জুগিয়েছে মেয়েরা সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগটা অর্জন করে। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। শেষ করছি নৌকা বাইচের খবর দিয়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে আকিজ গ্রুপের উদ্যোগে আজ খুলনায় হয়ে গেল ফ্যান্টাস্টিক 14তম নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ উপলক্ষে সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। করোনার কারণে 2 বছর বিরতির পর এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে রূপসা নদীর 2 তীরে হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়। দুপুর 2টায় নগরীর 2 নম্বর কাস্টম ঘাটে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটির মেয়র তালুকদার আব্দুল খালেক। এতে আকিজ ব্রেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার উপস্থিত ছিলেন। এরই সাথে শেষ করছি রাতের খবর। তবে যাবার আগে একেএস টিএমটি বার্ষীয় নামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারেই সমাধান বললেন ফখরুল। সংলাপে যাবে না ইসলামী আন্দোলন, গণফোরামকে না যাবার আহ্বান। বাংলাদেশ দক্ষ মানব শক্তি গড়ে তুলছে, রপ্তানি এবং পণ্যের মান বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবেলায় জোর অর্থনীতিবিদদের, বিভিন্ন খাতকে আরও এগিয়ে নিতে সুশাসন নিশ্চিতের তাগিদ। করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে আবারও লকডাউন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।